দেখা যাচ্ছে তো না স্লাইড? জি ম্যাম। জি ম্যাম। ওকে, আচ্ছা। ইমালশন, যেটা আমরা বললাম যে আমাদের আসলে সারফেক্টেন্ট, মাইসেলি এই সব কিছু পড়ার আমাদের আসল উদ্দেশ্যটা হচ্ছে আমরা ইমালশনটা পড়বো বা ইমালশনটা বোঝার চেষ্টা করব, যেটার সঙ্গে আমাদের হচ্ছে কোলয়েডের সাথে কিছুটা রিলেশনশিপ বা কিছুটা সিমিলারিটি আছে। আমরা এই জন্যই এটাকে প্রবাবলি কোলয়েড চ্যাপ্টারে আমরা পড়তেছি, সিলেবাসে কোলয়েড চ্যাপ্টার এই জন্যই বোঝাই দিচ্ছে। আচ্ছা, বেসিক্যালি প্রথমে আগে ইমালশনটা কি। ওই যে একটু আগে একজন প্রশ্ন করতেছিল যে আমরা শুনছি তেল পানি কখনো মিশে না, হ্যাঁ, কিন্তু এখন তো মনে হচ্ছে যে আসলে মিশে। কথা হচ্ছে আসলে মিশানো সম্ভব, হ্যাঁ, বা মিশানো বলতে আসলে এখন প্রশ্ন হচ্ছে মিশানোর ডেফিনেশন কি। হ্যাঁ, মিশানো মানে কি, যদি আমি এমন হয় যে আমরা নর্মালি মিশানো বলতে যেটা বুঝি যে আমি একসাথে মিশাচ্ছি কিন্তু আমি আলাদা করে করতে পারতেছি না, আলাদা করে বুঝতে পারতেছি না, এটাকে যে আমরা নর্মাল বা প্র্যাকটিক্যাল সেন্সে আমরা বলি হচ্ছে মিশে গেল। ঠিক আছে, কিন্তু আমরা অনেক সময় এমন হইতে পারে যে আমরা চোখে আর দেখে আলাদা করতে পারতেছি না, দুইটা ফেজ আলাদা মনে হচ্ছে না, কিন্তু আমরা সেটা হয়তো মাইক্রোস্কোপে নিজে নিয়ে যখন দেখতেছি তখন দেখতেছি ফেজ গুলো আলাদা আলাদা। মানে বেসিক্যালি আমরা মাইক্রোস্কোপে নিজে যখন দেখতে তখন হয়তো ছোট ছোট ড্রপলেটের মতো দেখতে পাচ্ছি। হ্যাঁ, এই এই ঘটনাটাকে হচ্ছে আমরা বলতে পারি ইমালশন। ঠিক আছে, তার মানে কি, যে কোনো একটা রেঞ্জে বা কোনো সার্টিন কোনো কিছুকে আমরা যদি মিক্স করে, তার মানে কখন ক্ষেত্রে সেটা করতে পারে, যদি তার পার্টিকেল গুলা, মানে হচ্ছে কি, ধরো তেল পানি আমি মিশাইলাম, ঠিক আছে, আমাদের নর্মাল কুকিং অয়েলের সাথে যখন আমরা পানি মিশাচ্ছি, এটা কোনো স্টেজে আমরা জানি যে আমাদের মনে হবে না যে তারা হচ্ছে একসাথে মিশে গেছে। অনেক ঝাঁকাঝাঁকি করে রেখে দিলেও দেখা যাবে হচ্ছে আলাদা আলাদাই হয়ে আছে, তাই না? যদি বেশি পরিমাণে থাকে, দুইটা ইকুয়াল পরিমাণে, তখন দেখা যাবে যে হয়তো আলাদা আলাদা ফেজ সেপারেশন, অথবা দেখা যাবে একটা আরেকটার ভিতরে ড্রপ ফর্ম করে আছে এরকম। এখন যদি এমন হয় যে এই ড্রপ গুলা অনেক ছোট, কোনো কারণে অনেক ছোট বানাইতে পারছি, তাহলে এত ছোট যে আমি তাদেরকে চোখে ধরতে পারতেছি না, মানে আমার চোখের যে আই লিমিট তার রেঞ্জ থেকে নিচে, তখন কি হবে? তখন আমি চোখে দেখবো না যে তারা হচ্ছে আলাদা হয়ে আছে, কিন্তু যে কারণে আমার কাছে মনে হবে তারা মিসেবল। কিন্তু মাইক্রোস্কোপের নিচে নিলে আমি হয়তো দেখবো যে তারা আলাদা আলাদা ড্রপলেট ফর্ম করে আসে। আলাদা ড্রপলেট করে ফর্ম করে আসা মানে কি, মানে হচ্ছে তারা বেসিক্যালি স্টিল ফেস সেপারেশন ইজ দেয়ার, কিন্তু এটা আমার চোখে ধরা পড়তেছে না। এটা কিন্তু আমরা বলি মিশলো কি মিশলো না, মিসেবল কি মিসেবল না, তাই না? ব্যাপারটা এরকমই। তাহলে ইমালশনটা আসলে কি হয়? ইমালশনটা হচ্ছে আসলে এরকম কোন মিক্সচার যেখানে পার্টিকেল সাইজটা ছোট থাকবে, যেটা আমরা চোখে দেখতে পারতেছি না যে তারা আলাদা হয়ে আছে, অথবা মনে করো তারা আলাদাই, কিন্তু এর মধ্যে আমি থার্ড কোন একটা সাবস্টেন্স অ্যাড করলাম, যেই সাবস্টেন্সটা হেল্প করতেছে তাদের ফেস সেপারেশনটাকে প্রিভেন্ট করতে, যে কারণে আমি আলাদা করে তাদেরকে বুঝতে পারতেছি না। এই ঘটনাটাকে বলা হচ্ছে ইমালশন, বা এই সিস্টেমটাকে বলা হচ্ছে ইমালশন। তাহলে ইমালশনটা কি, আমরা এই অংশটা আগে একটু দেখি। An emulsion is a special type of mixture made by combining two liquids that normally don't mix. নরমালি এটা মিক্স করতো না, কিন্তু আমরা কোনো একটা কিছু ঘটায় মিক্স করছি। The word emulsion comes from the Latin word meaning to milk. মিল্ক থেকে আসে হচ্ছে ইমালশন। মিল্ক ইজ ওয়ান এক্সাম্পল অফ ইমালশন অফ ফ্যাট অ্যান্ড ওয়াটার। মিল্ক হচ্ছে একটা ইমালশন। দেখো, মিল্ক আমরা চোখে দেখতেছি যে হ্যাঁ এটা একটা ওপেক টাইপের একটা সিস্টেম, তো আমরা কি আলাদা করতে পারতেছি কোনো ফেসকে? আলাদা কিন্তু করতে পারতেছি না। এটা হচ্ছে একটা ইমালশনের এক্সাম্পল। আচ্ছা, আরেকটা ডেফিনেশন এখানে দেওয়া আছে, ইজ এ থার্মোডিনামিক্যালি আনস্টেবল সিস্টেম। এখানে খেয়াল করে জিনিসটা, এটা কিন্তু থার্মোডিনামিক্যালি আনস্টেবল, এন্ড বিকজ ইট ইজ থার্মোডিনামিক্যালি আনস্টেবল, এই জন্য দেখা যায় যে কোনো না কোনো পর্যায়ে, একটা পর্যায়ে তারা আলাদা আলাদা হয়ে যায়। মিল্ক আমরা রেখে দিলে কি সারা জীবন এভাবে থাকবে? থাকবে না। যখনই একটু নষ্ট হওয়া বা ওইদিকে যায়, তখনই আমরা দেখি যে ফেস সেপারেশন, ছানা হয়ে যায়, তাই না? চুলায় আমরা যখন দিচ্ছি কোনো একটা ভিনেগার দিচ্ছি, আমরা একটা ইলেকট্রোলাইট দিচ্ছি, তখন কি হচ্ছে? ছানা হয়ে যাচ্ছে, তাই না? তার মানে কি ফেসটা আলাদা হয়ে যাচ্ছে, ফ্যাট অংশটা আলাদা হয়ে যাচ্ছে, ওয়াটার অংশটা আলাদা হয়ে যাচ্ছে। তার মানে কোনো না কোনো একটা পর্যায়ে তারা আলাদা হবে, এটা আগে হোক পরে হোক। আচ্ছা, thermodynamically unstable system consisting of at least two immiscible liquid phases, one of which is dispersed as globules in the other liquid phase, stabilized by a third substance called emulsifying agent. তার মানে কি, এখানে দুইটা লিকুইড একসাথে মিক্সড অবস্থায় থাকতে হবে, যেখানে একটার মধ্যে আরেকটা ছোট ছোট গ্লোবিউল বা ছোট ছোট পার্টিকেল তৈরি করে আছে। যে কথাটা বললাম যে এই ছোট ছোট পার্টিকেলের কারণে আমি আলাদা করে বুঝতে পারতেছি না, এখন এই ছোট ছোট পার্টিকেল তৈরি করাটা নিজেরাও হইতে পারে, আবার আমরা ইন্টেনশনালি এমন কোন একটা কিছু অ্যাড করলাম যারা তাদেরকে হেল্প করলো ওই ছোট ছোট পার্টিকেল তৈরি করার জন্য, সেটাও হইতে পারে। যদি আমরা এরকম একটা থার্ড সাবস্টেন্স অ্যাড করি, তাহলে সেটাকে বলা হয় ইমালসিফাইং এজেন্ট।
দ্য ড্রপলেট ফেজ, যেটা মানে ছোট ছোট যেটা ড্রপলেট হয়ে আসে এটাকে বলা হয় ডিসপার্সড ফেজ, এটা কোলয়েডের ক্ষেত্রে আমরা এরকম নামই পড়ছিলাম। অথবা ইন্টারনাল ফেজ, এন্ড দ্য লিকুইড ইন হুইচ ড্রপলেটস আর ডিসপার্স ইজ কল্ড দ্য এক্সটার্নাল অর কন্টিনিউয়াস ফেজ। আচ্ছা, কিছু এক্সাম্পল, যেমন আমরা এগুলো সবই রেগুলার লাইফে আমরা অনেক ইউজ করি, তাই না? মায়োনিজ, বাটার, মিল্ক, ময়েশ্চারাইজার যেটা মুখে দিয়ে আমরা, লোশন, তারপরে সালাদ ড্রেসিং, এগুলো সবই হচ্ছে হচ্ছে আমাদের ইমালশনের কিছু এক্সাম্পল। যেমন মিল্ক হচ্ছে খুবই কমন একটা এক্সাম্পল, যেমন মিল্ক ফ্যাট ইজ ডিসপার্স ইন ওয়াটার, ওয়াটারের মধ্যে ফ্যাট ডিসপার্স। এগ ইয়ক ইজ অ্যান ইমালশন কন্টেনিং দ্য ইমালসিফাইং, এখানে একবার একটা ইমালসিফাইং এজেন্ট থাকে যেটা হচ্ছে লেসিথিন বলা হয়। ক্রেমা অন এক্সপ্রেসো, মানে এক্সপ্রেসো কফির উপরে একটা ক্রিম দেয়, তাই না? ওই ক্রিমটা হচ্ছে একটা ইমালশন কনসিস্টিং অফ ওয়াটার এন্ড কফি অয়েল, তার মানে ওয়াটারের মধ্যে হচ্ছে কফি অয়েল থাকে। বাটার ইজ অ্যান ইমালশন অফ ওয়াটার ইন ফ্যাট, ফ্যাটের মধ্যে হচ্ছে ওয়াটার থাকে, এটা হচ্ছে বাটার। তার মানে কি দেখো, বাটারে কিন্তু মিল্ক থেকে বাটারটা কেন অনেক রিচ, কেন অনেক হেভি, কারণ মিল্কে হচ্ছে বেশিরভাগটাই ওয়াটার, তার মধ্যে ফ্যাট। আর বাটারের মধ্যে কি বেশিরভাগটাই ফ্যাট, তার মধ্যে হচ্ছে ওয়াটার, এই জন্য অনেক বেশি এটা হচ্ছে আমাদের রিচ, বা আমরা আসলে খাওয়াটা সাবধানে খাওয়া উচিত। মায়োনিজ কি অয়েল ইন ওয়াটার ইমালশন দ্যাট ইজ স্টেবিলাইজড বাই দ্য লেসিথিন, এখানেও হচ্ছে আমাদের একটা ইমালসিফাইং এজেন্ট থাকে যেটা হচ্ছে লেসিথিন। আমরা জানি মায়োনিজটা হচ্ছে এগ থেকেই বানায়, এগ ইয়ক দিয়ে বানায়। এখানে হচ্ছে একটা অয়েল ইন ওয়াটার ইমালশন যেটা লেসিথিন থাকে ইন এগ ইয়ক। আচ্ছা, আরো অনেক এক্সাম্পল আছে, তোমরা চাইলে সার্চ করে দেখতে পারো গুগলে। আচ্ছা, ইমালশন স্ট্রাকচারটা কিরকম থাকে বা আসলে কয় ধরনের হইতে পারে? Emulsions, the particles of dispersed phase are somewhat larger than in true colloidal solution. আচ্ছা, নরমালি কোলয়েডের পার্টিকেল সাইজটা যেরকম থাকে দেখা যায় ইমালশনে আরেকটু লার্জার থাকে, বাট দে পজেস সার্টেন প্রপার্টিজ অ্যানালগাস টু দোজ অফ দ্য ল্যাটার, কিন্তু তাদের প্রপার্টি গুলা অনেক ক্ষেত্রে দেখা যায় কোলয়েডের সাথে হচ্ছে সিমিলার থাকে। এই জন্য ইমালশনকে আমরা এক ধরনের কোলয়েডাল সিস্টেমে ভাবতে পারি। ইমালশন এক ধরনের কোলয়েডাল সিস্টেম হিসেবে সাধারণত কনসিডার করা হয়, কারণ হচ্ছে অনেক প্রপার্টি অনেক সিমিলারিটি আছে। যেমন ফর এক্সাম্পল টিন্ডাল ইফেক্ট, আমরা কোলয়েডাল সলিউশন পড়ার সময় টিন্ডাল ইফেক্ট পড়ছিলাম, মনে আছে? যে লাইট স্ক্যাটারিং করে। এরকম ইমালশন গুলাও দেখা যায় যে টিন্ডাল ইফেক্ট দেখায়, কারণ তাদের যে পার্টিকেল গুলো আছে তারাও হচ্ছে লাইট স্ক্যাটারিং করে, যে কারণে আমরা সেটা হচ্ছে চোখে দেখতে পাই। Emulsions are colloidal solution in which a liquid is dispersed in another liquid. এই ক্ষেত্রে এটা কোন ধরনের কোলয়েড? কোলয়েড আমরা জানি যে অনেক রকম হইতে পারে, একটার মধ্যে আরেকটা, একটার মধ্যে একটা হইতে হবে, মানে মেনলি হচ্ছে দুইটা ফেজ একসাথে মিক্স থাকতে হবে কোলয়েডে, তাই তো? এবং সেখানে একটা পার্টিকেল সাইজের একটা রেস্ট্রিকশন আছে যে এত সাইজ হলে আমরা কোলয়েড বলবো। তাহলে ইমালশনের ক্ষেত্রে কি এখানেও একটা পার্টিকেল সাইজের রেঞ্জ আছে, এবং এখানে হচ্ছে মূল কথা যেখানে আমার দুইটা ফেজই হইতে হবে লিকুইড, ঠিক আছে? তার মানে আমার ডিসপার্স ফেজ এবং ডিসপারশন যেটা, ডিসপার্স ফেজ একটা হচ্ছে ডিসপারসেন্ট যেটা, সেই দুইটাই হতে হবে আমার লিকুইড, একটা লিকুইড আর একটা লিকুইডের মধ্যে থাকতে হবে। রূপজিৎ কি কিছু বলবা? হ্যান্ড রেজ করছো, আগের কন্টিনিউয়েশন? না আমি সরি, চাপ লাগছে ভুলে। ওকে, জেনারেলি দেয়ার আর টু টাইপস অফ ইমালশন, দুই ধরনের ইমালশন হইতে পারে, একটা হচ্ছে অয়েল ইন ওয়াটার, একটা হচ্ছে ওয়াটার ইন অয়েল। আচ্ছা, তার মানে কি দুই ধরনের তো একসাথে হবে, তাই না? এখন এই দুইটাই যদি দুইটা দুইটা লিকুইড একসাথে হলে আমরা ইমালশন পাচ্ছি, এই দুইটাই যদি একই ধরনের হয় তাহলে কিন্তু আলাদা আলাদা কোনো ফেজ সেপারেশন হবে না, তাই না? যেমন ওয়াটারের মধ্যে মনে করো আমি ইথানল দিলাম, দুইটাই পোলার, এই দুইটা খুব চমৎকার ভাবে মিক্স হয়ে যায়, কোনো সমস্যা নেই, কোনো ফেজ সেপারেশন হবে না, কিছু না। কিন্তু ওয়াটারের মধ্যে আমি যদি অয়েল দিই তখন কি হবে? এই আমি যে কোনো ভাবে যদি এমন করতে পারি এই ওয়াটার অয়েল একসাথে মিশায়, সেটা আলাদা কোনো একটা মানে এজেন্ট অ্যাড করে হোক, জাকাজাকি যেরকম করে হোক, আমি যদি পার্টিকেল সাইজ গুলোকে ছোট রাখতে পারি, এমন ছোট যে আমি চোখে আলাদা করতে পারতেছি না, দেন দ্যাট ইজ অ্যান ইমালশন। এবং সেটাকে আমরা বলবো কি অয়েল ইন ওয়াটার, তার মানে ওয়াটার আছে আমার হচ্ছে বাল্ক স্কেলে, তার মধ্যে ছোট ছোট পার্টিকেল গুলো হচ্ছে অয়েলের। আবার আরেকটা হইতে পারে কি ওয়াটার ইন অয়েল, তার মানে হচ্ছে কি অয়েল আছে, অয়েলের মধ্যে আমি ওয়াটার দিলাম কম পরিমাণে, সেটা হচ্ছে তাহলে কি ওয়াটার গুলো ছোট ছোট ড্রপলেট ফর্ম করে থাকলো, সেগুলোকে আমি বলতেছি ওয়াটার ইন অয়েল ইমালশন। যেটা কম সেটা ইন, যেটা বেশি সেটা, ঠিক আছে? তাহলে যেটা বেশি পরিমাণে এটাকে আমরা বলতেছি কন্টিনিউয়াস ফেজ, যেটা কম পরিমাণে এটাকে আমরা বলতেছি ডিসপার্স ফেজ। ওকে, আচ্ছা। তাহলে অয়েল ইন ওয়াটারের একটা এক্সাম্পল কি মিল্ক, যেটা দেখলাম মিল্কে কি থাকে, ওয়াটারের মধ্যে হচ্ছে ফ্যাট থাকে। আর ওয়াটার ইন অয়েলের এক্সাম্পল হচ্ছে স্টিফ গ্রিস, যেটা গ্রিজের মধ্যে কি থাকে, লুব্রিকেটিং অয়েলের মধ্যে হচ্ছে ওয়াটার ডিসপার্সড অবস্থা থাকে।
The process of preparation of emulsion by the dispersal of one liquid in another liquid is called emulsification. এই যে একটা একটার মধ্যে মিশায় যে ইমালশন তৈরি করা এই প্রসেসটাকে বলা হয় ইমালসিফিকেশন। এখন একটা কথা যেটা বলি সেটা হচ্ছে এই যে অয়েল ওয়াটারের মধ্যে এরকম ছোট ছোট পার্টিকেল কেন ফর্ম করবে, কেন তারা ফেজ আউট হয়ে চলে যাবে না? এটা এমন হইতে পারে যে তাদের নেচারই এরকম, ঠিক আছে। আরেকটা হইতে পারে যে এর মধ্যে আমি কোনো ইমালসিফাইং এজেন্ট অ্যাড করছি। ইমালসিফাইং এজেন্টটা কি করে? ইমালসিফাইং এজেন্টটা হচ্ছে তার চারপাশে একটা লেয়ারের মতো তৈরি করে। যখন লেয়ারের মতো তৈরি করবে তখন কি হচ্ছে, তখন একটা আরেকটার সঙ্গে একসাথে মিশে যেতে পারতেছে না। একটা আরেকটার সঙ্গে মিশে যেতে না পারলে কি হবে, তারা আলাদা করে ফেজ আউট হয়ে যেতে পারতেছে না, ছোট ছোট ড্রপলেটের মতো করতেছে। এবং সেই ড্রপলেটটা যেহেতু ছোট থাকতেছে কাজে আমরা চোখে দেখতে পারতেছি না, এই জন্য আমাদের কাছে মনে হচ্ছে যে এখানে কোনো আলাদা ফেজ সেপারেশন আমরা ডিটেক্ট করতে পারতেছি না আমাদের চোখ দিয়ে। আচ্ছা, কোলয়েড ভার্সেস ইমালশন। তোমাদের মনে প্রশ্ন আসতে পারে দুইটার মধ্যে পার্থক্যটা কি? হ্যাঁ, দুইটা কি ডিফারেন্স? অনেক পার্থক্য হতে পারে, জাস্ট দুইটা মেইন ডিফারেন্স এটা হচ্ছে কোলয়েড হচ্ছে একটা হোমোজেনিয়াস নন ক্রিস্টালাইন সাবস্টেন্স কনসিস্টিং অফ লার্জ মলিকিউলস অর আলট্রা মাইক্রোস্কোপিক পার্টিকলস অফ ওয়ান সাবস্টেন্স ডিসপার্স থ্রু আ সেকেন্ড সাবস্টেন্স। আর এখানে কি হচ্ছে, এটা হোমোজিনিয়াস, কিন্তু কিন্তু আমরা পিওরলি হোমোজিনিয়াস বলতে পারি না ইমালশনের ক্ষেত্রে। Find dispersion of minute droplets of one liquid in another in which it is not soluble or miscible. এরা নরমালি soluble miscible হয় না। কিন্তু কোলয়েডের ক্ষেত্রে আমরা দেখছি লায়োফিলিক কোলয়েড হলে তো মিশে যাবেই, আর লায়োফোবিক যদি কোলয়েড হয় তাহলেও কিন্তু আমরা অ্যাডিশনালি ইলেকট্রোলাইট অ্যাড করে আমরা সেটাকে হচ্ছে মিসিবল করতে পারি। আচ্ছা, ক্যান ফর্ম when any state of matter combine with a liquid. কোলয়েডের ক্ষেত্রে কোনো রেস্ট্রিকশন নাই, লিকুইডের মধ্যে সলিড লিকুইড গ্যাস যে কোনো কিছুই থাকতে পারে। ইভেন লিকুইডের মধ্যেই হইতে হবে এমন কিন্তু কোনো কথা না, আমরা দেখি সলিডের মধ্যে হইতে পারে, গ্যাসের মধ্যেও হইতে পারে, সব ক্ষেত্রে আমরা এটাকে কমপ্লিটলি কোলয়েড বলি। আর ইমালশনে কি, হ্যাজ টু লিকুইড কম্পোনেন্টস দ্যাট আর ইমিসিবল উইথ ইচ আদার। এখানে হচ্ছে দুইটা লিকুইড কম্পোনেন্ট থাকে, মানে ইমালশনের ক্ষেত্রে দুইটা কম্পোনেন্টই হচ্ছে লিকুইড হইতে হবে যারা একটা একটার সঙ্গে হচ্ছে ইমিসিবল। আচ্ছা, ইমালশনে আরো কিছু প্রপার্টি। Emulsions usually appear cloudy or white because light is, যেমন হচ্ছে মিল্কের কথা চিন্তা করো, মিল্ক আমরা ইউজুয়ালি হচ্ছে হোয়াইট কালারের দেখি। তারপরে যে মায়োনিজের কথা বললাম, বাটারের কথা বললাম, কোনোটাই কিন্তু ঠিক ট্রান্সলুসেন্ট না। হ্যাঁ, সবই হচ্ছে একটা কালার দেখাচ্ছে, অথবা ঠিক না, ট্রান্সপারেন্ট না। দেখা যায় ক্লাউডি অথবা হোয়াইট বিকজ লাইট ইজ স্ক্যাটার্ড অফ দ্য ইন্টারফেসেস বিটুইন দ্য কম্পোনেন্টস ইন দ্য মিক্সচার। তার মানে ছোট ছোট যে পার্টিকেল গুলা থাকে অথবা পার্টিকেল গুলো যে ইন্টারফেস থাকে তাদের মাধ্যমে লাইট হচ্ছে স্ক্যাটার্ড হয়। ইফ অল অফ দ্য লাইট ইজ স্ক্যাটার্ড ইকুয়ালি দ্য ইমালশন উইল অ্যাপিয়ার হোয়াইট। যদি সব ইকুয়ালি অ্যাপিয়ার হয় তাহলে হোয়াইট হবে। ডাইলিউট ইমালশনস মে অ্যাপিয়ার স্লাইটলি ব্লু বিকজ লো ওয়েভলেংথ লাইট ইজ স্ক্যাটার্ড মোর। ইটস কমনলি সিন ইন স্কিম মিল্ক। স্কিম মিল্ক গুলা যেহেতু নর্মাল মিল্কের থেকে আরেকটু ডাইলিউট থাকে, এই জন্য দেখা যায় তারা কি করে, লো ওয়েভলেংথ লাইট গুলাকে একটু বেশি স্ক্যাটার করে। লো ওয়েভলেংথ লাইট মানে কি, ব্লু লাইট, যেটা ব্লু এর দিকে, এই জন্য দেখা যায় এটাকে একটু লাইট স্লাইটলি ব্লু কালারে দেখা যায়। ইফ দ্য পার্টিকেল সাইজ অফ দ্য ড্রপলেটস ইজ লেস দ্যান 100 ন্যানোমিটার, তাহলে সেক্ষেত্রে আমরা বলি হচ্ছে মাইক্রো ইমালশন বা ন্যানো ইমালশন। মাইক্রো ইমালশন তোমাদের সিলেবাসে আছে, আমরা একটু পরে দেখবো। ইটস পসিবল ফর দ্য মিক্সচার টু বি ট্রান্সলুসেন্ট। কিন্তু যদি 100 ন্যানোমিটার থেকে কম হয় সেক্ষেত্রে আমরা হচ্ছে ইমালশনের মধ্যে একটা স্পেশাল ক্যাটাগরিতে ফেলি, যেটাকে আমরা বলি মাইক্রো ইমালশন অথবা ন্যানো ইমালশন। তখন সেক্ষেত্রে সেটা হচ্ছে ট্রান্সলুসেন্ট হইতে পারে। Most emulsions are unstable with components that won't mix on their own or remain suspended indefinitely. বেশিরভাগই ইমালশন আনস্টেবল, যেটা বললাম যে একটা না একটা পর্যায়ে দেখা যাবে যে তারা আলাদা হয়ে যাচ্ছে। A substance that stabilizes an emulsion is called an emulsifier or emulgent or emulsifying agent. তিনটা নামই ইউজ করা হয় একই কথা। তার মানে তারা কারা, যারা কোন একটা ইমালশনকে স্টেবিলাইজ করতে হেল্প করে, মানে ফেজ সেপারেশনটা হইতে দেয় না। Emulsifiers work by increasing the kinetic stability of a mixture. Surfactants or surface active agents are one type of emulsifier. ওই যেটা বললাম যে সারফেক্টেন্ট গুলা কিন্তু এক ধরনের ইমালসিফায়ার। সারফেক্টেন্ট যদি আমরা অ্যাড করি তখন তারা হেল্প করতে পারে অয়েল ওয়াটারের মধ্যে বা ওয়াটার অয়েলের মধ্যে যে ইন্টারফেসটা আছে ওই ইন্টারফেসটাকে তারা হচ্ছে কমায় ফেলে, মানে দুইটাকে তাদের মাঝখানে তারা একটা লেয়ার তৈরি করতেছে, ওই কারণে দেখা যায় তারা হচ্ছে ফেজ সেপারেশনটা হইতে দিচ্ছে না। Detergents are an example of a surfactant. Other examples হচ্ছে যেমন lecithin, mustard, soy lecithin, sodium phosphate, diacetyl tartaric acid, এরকম অনেক কিছু। এগুলো সোডিয়াম স্টেরয়েল, ল্যাকটেট, এগুলো সবই হচ্ছে সারফেক্টেন্ট। আচ্ছা, হাউ ডাজ ইমালসিফিকেশন ওয়ার্ক? ইমালসিফিকেশন কিভাবে হয় বা কেন হয়? কেন, তার মানে বেসিক্যালি ইমালসিফিকেশনটা কি, ইমালশন প্রিপেয়ার করা, অথবা আমরা বলতে পারি
ওই যে তারা ছোট ছোট পার্টিকেল তৈরি করলো এবং একসাথে হইলো না, এই জিনিসটা কিভাবে ঘটে। কিছু মেকানিজম এখানে আসলে থিওরিতে বলা হয়েছে, তো সেই মেকানিজমের আলাদা আলাদা নাম আছে, আমি সেই আলাদা আলাদা নাম না দিয়ে একসাথে যেগুলা যত মেকানিজম যেগুলো হাইপোথিসিস দেওয়া হয়েছে সেগুলাকে একটু একসাথে সামারি করছি। Emulsification may occur when the interfacial surface tension between two liquids is reduced. This is how surfactants work. তার মানে সারফেক্টেন্ট যদি আমরা অ্যাড করি তখন সারফেক্টেন্ট গুলা কি করতে পারে, যে ইন্টারফেসিয়াল সারফেস টেনশন কমায় ফেলে। কারণ কি, কারণ দুইটা লিকুইড আমাদের নর্মালি যদি তারা মিক্স না হয় তখন তাদের মধ্যে সারফেস টেনশনটা অনেক বেশি থাকবে, তাই না? কারণ তারা মিক্স হইতে চাচ্ছে না। কিন্তু আমি যখন একটা সারফেক্টেন্ট অ্যাড করে দিচ্ছি তখন সারফেক্টেন্টটা কি করছে, দুই পাশে দুইটাকেই ধরে রাখতেছে, মানে দুজনেরই তারা সারফেস টেনশন কমায় ফেলতেছে। তাতে করে দেখা যায় সারফেসটা, তাদের কন্ট্যাক্ট সারফেসটা কমে যায় এবং ইন্টারফেসিয়াল সারফেস টেনশনটাও কমে যায়। An emulsifier may form a film over one phase in a mixture to form globules that repel each other. তার মানে একটা emulsifier কি করতে পারে, একটা ফেজের চারদিকে একটা ফিল্মের মতো তৈরি করতে পারে। কিভাবে, ওই যে মাইসেলি যদি ধরো ফর্ম করলো এরকম, অথবা মাইসেলি ফর্ম নাই করলো, জাস্ট তারা অ্যাবজর্ব হয়ে থাকলো, তাও তো একটা ফিল্মের মতো তৈরি হবে। ওভার ওয়ান ফেজ ইন আ মিক্সচার টু ফর্ম গ্লোবিউলস দ্যাট রিপেল ইচ আদার। যখন ফর্ম করলো তখন কি হবে, তখন তারা একটা আরেকটাকে হয়তো রিপেল করতেছে। রিপেল করলে কি হবে, অ্যালাউইং দেম টু রিমেইন ইভেনলি ডিসপার্সড অর সাসপেন্ডেড। তখন তারা আলাদা আলাদা ভাবে থাকতেছে এবং একসাথে হয়ে যাচ্ছে না, ফেজ আউট হয়ে যাচ্ছে না। Certain emulsions increase the viscosity of the medium, making it easier for the globules to remain suspended. কিছু কিছু emulgent আছে যারা ইভেন মিডিয়ামের ভিসকোসিটি বাড়ায় দেয়। ভিসকোসিটি বাড়ায় দিলে কি হবে, ও যে গ্লোবিউল বা পার্টিকেল যেগুলো আছে তাদের মোবিলিটি কমে যাচ্ছে, মোবিলিটি কমে গেলে কাছাকাছি আসতে পারতেছে না, সেভাবে করে তারা দেখা যায় যে আলাদা আলাদা থাকতে পারতেছে। Examples include the hydrocolloids, acacia, tragacanth, glycerin, and the polymer carboxymethyl cellulose. এই জিনিসগুলো হচ্ছে সেরকম টাইপের ইমালজেন্ট যেগুলো ভিসকোসিটি বাড়ায় দিতে পারে। আচ্ছা, HLB এটা একটা কনসেপ্ট, ইমালসিফায়ারের ক্ষেত্রে এটা ইউজ করা হয়। সারফেক্টেন্ট গুলারও হচ্ছে এই প্রপার্টিটা থাকে, সারফেক্টেন্টের ক্ষেত্রে আমরা পড়ি না, আমরা এখানে এসে পড়তেছি। HLBটাকে বলা হয় হাইড্রোফিলিক লিপোফিলিক ব্যালেন্স। এই জিনিসটা কি, এই জিনিসটা হচ্ছে কোন একটা সারফেক্টেন্ট বা কোন একটা অ্যাম্ফিফিলিক মলিকিউল। অ্যাম্ফিফিলিক মানে কি, অ্যাম্ফিফিলিক মানে এমন কোন মলিকিউল যে মলিকিউলে দুইটা পার্টি আছে, হাইড্রোফিলিক পার্টও আছে, লিপোফিলিক পার্টও আছে, বা হাইড্রোফোবিক পার্টও আছে, সেটাকে আমরা বলি অ্যাম্ফিফিলিক মলিকিউল। সারফেক্টেন্ট এক ধরনের অ্যাম্ফিফিলিক মলিকিউল। আচ্ছা, এখন তাহলে সারফেক্টেন্টের ক্ষেত্রে বা অ্যাম্ফিফিলিক মলিকিউলের ক্ষেত্রে বা ইমালসিফায়ার হিসেবে আমরা যারা ইউজ করতেছি, হাইড্রোফিলিক লিপোফিলিক ব্যালেন্সের ক্ষেত্রে ব্যালেন্স ব্যাপারটা কি, কোন একটা সারফেক্টেন্টের কথা চিন্তা করো, তার মধ্যে দুইটা পার্ট আছে, একটা হাইড্রোফোবিক পার্ট, একটা হচ্ছে হাইড্রোফিলিক পার্ট, রাইট? এখন এই দুইটা পার্টের মধ্যে, এই দুইটা পার্টের যে সাইজ এবং স্ট্রেংথ, তার উপর ডিপেন্ড করবে যে ওই যে অ্যাম্ফিফিলিক মলিকিউলটা বা ওই যে সারফেক্টেন্টটা, তাদের হাইড্রোফিলিক লিপোফিলিক ব্যালেন্সটা কত হবে। ঠিক আছে, এই হাইড্রোফিলিক লিপোফিলিক ব্যালেন্স HLB যেটা, এটা একটা কোয়ান্টিটেটিভ প্যারামিটার। বেসিক্যালি এটা ইন্ডিকেট করে যে ওই মলিকিউলটার কোন অংশটা বেশি ডমিনেটিং, হাইড্রোফিলিক অংশটা বেশি ডমিনেটিং নাকি লিপোফিলিক অংশটা বেশি ডমিনেটিং। এই HLB নাম্বারটা যত বেশি হবে আমরা বুঝবো যে ওই মলিকিউলটার হাইড্রোফিলিক অংশটা তত বেশি ডমিনেটিং, যত কম হবে আমরা বুঝবো হাইড্রোফোবিক অংশটা বা লিপোফিলিক অংশটা তত বেশি ডমিনেটিং। আচ্ছা, and HLB নাম্বার 1 to 20 সাধারণত 1 থেকে 20 এর মধ্যে হয়, represents the relative proportions of the lipophilic and hydrophilic parts of the molecule. Basically এই দুইটা পার্টের সাইজ, ভলিউম এবং স্ট্রেংথ, এই দুইটার উপর ডিপেন্ড করে জাজ করা হয়। হাই নাম্বারস, ফর এক্সাম্পল 8 থেকে 18 হলে ইন্ডিকেট a hydrophilic molecule and produce an oil in water microemulsion. তার মানে আমি যে ইমালসিফায়ারটা দিচ্ছি, সেই ইমালসিফায়ারটা কিরকম তার উপরও কিন্তু ডিপেন্ড করবে যে আমার ইমালশনটা কিরকম হবে, এটা কি হাইড্রোফিলিক হবে, সরি অয়েল ইন ওয়াটার হবে নাকি ওয়াটার ইন অয়েল হবে, তার উপরও ডিপেন্ড করতেছে। যেমন যদি আমার হাইড্রোফিলিক হয়, যেমন কিভাবে আমি বুঝবো হাইড্রোফিলিক, কারণ HLB নাম্বার যদি বেশি থাকে তাহলে আমি বুঝবো আমি যে ইমালসিফায়ারটা অ্যাড করতেছি এটা হচ্ছে হাইড্রোফিলিক। তখন সে কি করবে, তখন সে বাল্ক জায়গাতে রাখবে হচ্ছে ওয়াটারটাকে, কারণ সে নিজে ওয়াটারকে পছন্দ করে। তখন বাল্ক অবস্থায় থাকবে হচ্ছে ওয়াটার, এবং তার ভিতরে হচ্ছে, তার মানে সে যেগুলো ফর্ম করতেছে সেখানে হচ্ছে আসলে তখন রিভার্স মাইসেলি থাকবে। রিভার্স মাইসেলি থাকলে কি হবে, তখন হচ্ছে বাইরের দিকে থাকবে ওয়াটার আর ভিতরের দিকে, সরি ঠিক বলতেছি না, সরি মাইসেলি ফর্ম করবে, সরি মাইসেলি ফর্ম করবে। তাহলে কি হবে, ওয়াটার ইন অয়েল ইমালশন হবে। ওয়াটার ইন অয়েল ইমালশন মানে কি, তার মানে আমার বাল্ক বা ডিসপার্স বা কন্টিনিউয়াস ফেজে আছে হচ্ছে ওয়াটার,
আর তার মধ্যে ছোট 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 অয়েলের ড্রপলেট, তাই না? অয়েল ইন ওয়াটার, তার মানে অয়েল কম ওয়াটার বেশি, এরকম অবস্থা। এটা হচ্ছে এই ক্ষেত্রে। আর লো নাম্বার যদি হয়, লো নাম্বার মানে কি, যেখানে হচ্ছে আমার HLB ব্যালেন্সটা কম, তার মানে হচ্ছে আমার লিপোফিলিক পার্টটা বেশি ডমিনেটিং, যদি সেটা হয় তখন সে প্রডিউস করবে হচ্ছে ওয়াটার ইন অয়েল ইমালশন। কারণ লিপোফিলিক পার্ট বেশি ডমিনেটিং, সে তখন করবে কি, অয়েলটাকে বাইরে রাখবে, অয়েলটাকে কন্টিনিউয়াস ফেজ হিসাবে রাখবে, এবং ভিতরে যে তার যে হাইড্রোফিলিক যে পার্টটা, সেই পার্টটা তখন কম ডমিনেটিং থাকবে, সে তখন ভয় পেয়ে ভিতরে কোরের দিকে ঢুকে যাবে, যে কারণে ওয়াটার ইন অয়েল ইমালশন তৈরি হবে। Oils and waxy materials have a required HLB number, মানে সব মেটেরিয়ালেরই একটা HLB নাম্বার আছে required, which helps in the selection of appropriate emulsifying agents when formulating emulsion. তার মানে আমরা কোনো ইমালশন যখন প্রিপেয়ার করব তখন এখানে একটা রিকোয়ার্ড HLB নাম্বার আছে। আমরা যেই সারফেক্টেন্টটা বা যেই ইমালসিফাইং এজেন্টটা আমার সেই রিকোয়ার্ড HLB নাম্বারকে ফুলফিল করতে পারবে, আমরা সেটা যদি ইউজ করি তাহলে সেখানে হচ্ছে ইমালশন হবে। যে কোনো কিছু দিয়ে আমরা কিন্তু ইমালশন প্রিপেয়ার করতে পারবো না। লিকুইড প্যারাফিন ফর এক্সাম্পল হ্যাজ আ রিকোয়ার্ড HLB ভ্যালু অফ 4। লিকুইড প্যারাফিন এক ধরনের অয়েল, আমরা জানি, তাই না? তাহলে সেক্ষেত্রে কি হচ্ছে, তাকে যদি আমরা ওয়াটারের সঙ্গে মিলায়ে আমরা ইমালশন বানাইতে চাই, তখন কি হবে, তার HLB ভ্যালু হচ্ছে 4। তার মানে রিকোয়ার্ড HLB, আমরা যেই ইমালসিফাইং এজেন্টের ভ্যালুটা হচ্ছে 4, সেটা দিলে আমরা হচ্ছে অয়েল ইন ওয়াটার ইমালশন বানাইতে পারবো। আর যদি আমরা ওয়াটার ইন অয়েল করতে চাই, তাহলে এমন ইমালসিফাইং এজেন্ট অ্যাড করতে হবে যার HLB ভ্যালু হচ্ছে 10.5। আচ্ছা, এখানে একটু যদি দেখি এই হাইড্রোফিলিক লিপোফিলিক ব্যালেন্সের ব্যাপারটা, এই ব্যালেন্সটাতে কি হচ্ছে, যদি আমার হাইড্রোফাইল পার্ট বা হাইড্রোফিলিক পার্টটা বেশি ডমিনেটিং থাকে, যেটা বললাম, তখন কি হবে, সে অয়েল ইন ওয়াটার ইমালশন ফর্ম করবে, কারণ তার হাইড্রোফিলিক পার্টটা বেশি ডমিনেটিং। বেশি ডমিনেটিং মানে সে কি করবে, সে হচ্ছে ওয়াটারের দিকে হচ্ছে এক্সপান্ডেড থাকবে। লিপোফিলিক পার্টটা যেহেতু কম ডমিনেটিং, সে তখন ভয়ে গুটিসুটি মেরে ওই মাইসেলের ভিতরে ঢুকে যাবে, এবং ভিতরে ঢোকার সময় তার ওখানে যে অয়েল গুলো আছে সেগুলাকে সে ভিতরে নিয়ে এসে এরকম মাইসেলি ফর্ম করবে। এটাকে আমরা বলতেছি অয়েল ইন ওয়াটার মাইক্রো ইমালশন। আবার উল্টা কেসে যদি হয়, HLB ভ্যালু যদি কম হয়, কম হওয়া মানে কি, মানে হচ্ছে লিপোফিলিক পার্টটা বেশি ডমিনেটিং, বেশি স্ট্রং, তখন কি হবে, সে বাইরে অয়েলকে রাখবে, এবং হাইড্রোফিলিক পার্টটা যেহেতু কম স্ট্রং, সে তখন ভয়ে ভিতরের দিকে ঢুকে থাকবে, এবং ভিতরের দিকে তখন ওয়াটার যেটা আছে, ওয়াটারটা তখন এই ভিতরে কোরের মধ্যে থাকবে। আচ্ছা, আর আরেকটা আছে হচ্ছে বাই কন্টিনিউয়াস মাইক্রো ইমালশন। আলী হাসান মুজাহিদ, কিছু বলবা? হ্যান্ড রেজ করছো? আচ্ছা, ও বোধহয় এতক্ষণ ছিল না, এসে দেখছে সবাই হ্যান্ড রেজ করে, এই জন্য ও হ্যান্ড রেজ করছে। আচ্ছা, বাই কন্টিনিউয়াস মাইক্রো ইমালশনটা কি? বাই কন্টিনিউয়াস মানে হচ্ছে যেখানে রিভার্স মাইসেলি এবং এই মাইসেলি দুইটা একসঙ্গে থাকবে, মানে দুইটাই আসলে মোটামুটি এখানে প্রেজেন্ট থাকবে, সেটাকে বলা হচ্ছে বাই কন্টিনিউয়াস। এটা কখন ঘটে, যখন হাইড্রোফিলিক লিপোফিলিক এই দুইটা পার্ট হচ্ছে মোটামুটি ইকুয়ালি ডমিনেটিং বা ইকুয়ালি স্ট্রং, এরকম যদি হয় তখন দেখা যায় যে তারা রিভার্স মাইসেলি এবং মাইসেলি দুইটা সিস্টেমে একসাথে প্রেজেন্ট থাকে এই ক্ষেত্রে। আচ্ছা, এখানে কিছু সিলেক্টেড ইমালসিফায়ারের HLB ভ্যালুস দেওয়া আছে, এটা জাস্ট তোমাদের দেখার জন্য, এখানে মুখস্থ করা বা ইয়া করার দরকার নাই। আচ্ছা, হাউ ডাজ ম্যাম একটা জিনিস, হ্যাঁ হ্যাঁ বলো। ম্যাম HLB ভ্যালু গুলো যা মানে বলা হচ্ছে, এটা কি এক্সপেরিমেন্টালি করা প্রত্যেকটা ম্যাটেরিয়ালের জন্য? অবশ্যই অবশ্যই, কারণ এটা তো যেহেতু বলা হচ্ছে যে এটা ডিপেন্ডিং অন যে দুইটা যে ময়েটি থাকে, হাইড্রোফিলিক আর লিপোফিলিক, এই দুটা ময়েটি স্ট্রেংথ, শেপ, তাদের সাইজ, ভলিউম, এই সব কিছুর উপর ডিপেন্ড করে, কাজে অবশ্যই এটা হয়তো এক্সপেরিমেন্টালি ডিটারমিন করা। থ্যাংক ইউ। ওকে, আচ্ছা, এই স্লাইড গুলো আবার রিপিটেশন হয়েছে, এই স্লাইডটা এটা আমি বাদ দিয়ে দিব না। আচ্ছা, প্রিপারেশন অফ ইমালশন, আমরা ইমালশন বানাবো কিভাবে? হ্যাঁ, তোমাদের আর বেশি সময় নাই, আমি একটু কুইকলি যাই এবার। কোয়েশ্চেন থাকলে অবশ্যই তোমরা জিজ্ঞেস করবো বা হ্যান্ড রেজ করবো, কিন্তু আমি একটু একটু ফাস্ট যাই। প্রিপারেশন অফ ইমালশন কিভাবে আমরা বানাইতে পারি, কয়েক ধরনের মেথড আছে। একটা মেথড হচ্ছে ট্রাইচুরেশন মেথড। ট্রাইচুরেশনটা কি, তোমরা কি এটা শুনছো কখনো এই টার্মটা? না না ম্যাম। আচ্ছা, বেসিক্যালি এটা এমন কোনো কিছু না, এটা হচ্ছে মিক্স করা, মিক্স করে ধরো দুইটা জিনিসকে একসাথে মিক্স করা, এটাকে ট্রাইচুরেশন মেথড বলে। মিক্সিং লিখলেই হয়তো, আমি জানি না কেন আলাদা নাম দিচ্ছে। এটা আবার দুই ধরনের হয়, একটা ড্রাই গাম মেথড, একটা হচ্ছে ওয়েট গাম মেথড। গাম বলতে আসলে ইমালসিফায়ার মিন করা হচ্ছে এখানে। ড্রাই গাম মেথডে কি করা হয়, ইন দিস মেথড দ্য অয়েল ইজ ফার্স্ট ট্রাইচুরেটেড উইথ গাম, মানে প্রথমে দেখো আমাদের উদ্দেশ্যটা কি, এখানে কি কি আছে, 4:2:1 ফর্মুলা। 4 পার্টস অফ অয়েল, তার মানে আমার অয়েল থাকবে 4 পার্টস, ওয়াটার থাকবে 2 পার্টস,
গাম থাকবে হচ্ছে 1 পার্ট, মানে এটা হচ্ছে ভলিউম হিসেবে আমরা এতটুকু পার্ট একসাথে মিক্স করলে আমরা ইমালশন বানাইতে পারি। ড্রাই গাম মেথডে কি করতে হবে, প্রথমে আমার অয়েল যেটা আছে সেই অয়েলটাকে আমার গামের সঙ্গে, গাম মানে হচ্ছে যেটা ইমালসিফাইং এজেন্ট, এটার সঙ্গে হচ্ছে মিক্স করতে হবে উইথ আ লিটল অ্যামাউন্ট অফ ওয়াটার। ওয়াটার দিতে হবে কিন্তু যা আছে তার থেকে কম দিতে হবে প্রথমে, টু ফর্ম দ্য প্রাইমারি ইমালশন। তখন আমরা সেটাকে বলবো হচ্ছে, মিক্স করলে এটাকে বলবো প্রাইমারি ইমালশন। দ্য ট্রাচুরেশন ইজ কন্টিনিউড টিল আ ক্যারেক্টারিস্টিক ক্লিকিং সাউন্ড ইজ হার্ড। তার মানে মিক্স করব কতক্ষণ পর্যন্ত, একটা ক্যারেক্টারিস্টিক ক্লিকিং সাউন্ড হবে এবং তখন আমরা দেখবো যে একটা থিক হোয়াইট ক্রিম ফর্ম করছে। Once the primary emulsion is formed, the remaining quantity of water is slowly, বাকি যে ওয়াটারটা আছে ওইটা তখন স্লোলি অ্যাড করা হয় টু ফর্ম দ্য ফাইনাল ইমালশন। মানে প্রথমে হচ্ছে অয়েল নিতে হবে পুরাটা, এর সঙ্গে গাম নিতে হবে, এর সঙ্গে সামান্য পরিমাণ ওয়াটার নিতে হবে, প্রাইমারি ইমালশন ফর্ম করে তারপরে বাকি ওয়াটার দিতে হবে। আর ওয়েট গামটা কি এজন্য হচ্ছে, কারণ যেহেতু প্রথমে পুরা ওয়াটারটা দিয়ে দেওয়া হয় না, এই জন্য এটাকে বলছে ড্রাই গাম মেথড। ড্রাই ডাজন্ট মিন যে এটা একেবারে ড্রাই। আচ্ছা, ওয়েট গামে কি, অ্যাজ দ্য নেম ইমপ্লাইজ, নাম দেখে বুঝতেছি এখানে প্রথমে পুরা ওয়াটার দিয়ে দেওয়া হবে। তার মানে এখানে হচ্ছে ফার্স্ট গাম এন্ড ওয়াটার আর ট্রাচুরেটেড টুগেদার টু ফর্ম আ মিউসিলেজ। প্রথমে পুরা ওয়াটারটা দেওয়া হবে, গামটা দেওয়া হবে এবং তখন এটাকে বলা হবে মিউসিলেজ। দ্য রিকোয়ার্ড কোয়ান্টিটি অফ অয়েল ইজ দেন অ্যাডেড গ্র্যাজুয়ালি, এবং ওই দুটা মেশানোর পরে তারপরে হচ্ছে অয়েলটাকে গ্র্যাজুয়ালি অ্যাড করতে হবে ইন স্মল প্রপোর্শনস উইথ থরো ট্রাচুরেশন টু ফর্ম দ্য প্রাইমারি ইমালশন। Once the primary emulsion has been formed, remaining quantity of water is added to make the final emulsion. আচ্ছা, এখানেও হচ্ছে পুরো ওয়াটার একবারে দিতে হবে না, কিন্তু বেশিরভাগ ওয়াটারই দিতে হবে। তারপর আস্তে 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 অ্যাড করে করে তারপরে হচ্ছে আমরা ফাইনালি বাকি ওয়াটারটুকু অ্যাড করে দিব। আচ্ছা, যেহেতু এখানে আমরা প্রথমে গামটাকে অয়েলের সঙ্গে মিশাচ্ছি, এজন্য ড্রাই গাম বলা হচ্ছে। আর যেহেতু এখানে প্রথমে ওয়াটারের সঙ্গে মিশাচ্ছি, এজন্য এটাকে ওয়েট গাম বলা হচ্ছে। আর বটল মেথডটা কি, বটল মেথডটা হচ্ছে আসলে বেসিক্যালি ড্রাই গাম ওয়েট গাম দুইটার মিক্সচারই হইতে পারে, employed for preparing emulsions containing volatile and other non-viscous oils. এটা কোন ক্ষেত্রে আমরা করব, যে ক্ষেত্রে আমাদের অয়েলটা যদি হয় এমন যে ভোলাটাইল, তখন যেটা হয় কি, তখন সমস্যাটা হচ্ছে আমরা যদি ওই ট্রাইচুরেশন মেথডে করতে চাই, ড্রাই গাম বা ওয়েট গাম যেটাই হোক না কেন, তাহলে সেক্ষেত্রে যেহেতু ভোলাটাইল অয়েল, কাজে সে খুব দ্রুত হচ্ছে উড়ে চলে যাবে ওখান থেকে, ইভাপোরেটেড হয়ে যাবে। কাজে এই জায়গাতে বোতলের মধ্যে করতে হয়। বোতলের মধ্যে করলে কি হয়, মুখটা ছোট থাকে, মুখ ছোট থাকলে এটা সহজে ইভাপোরেট করতে হয় না। মেথড একই, কিন্তু জাস্ট হচ্ছে সেক্ষেত্রে তার কন্টেনারটা হচ্ছে আলাদা। Both dry gum and wet gum methods can be employed for the preparation as, কারণ ওই ট্রাচুরেশনের মধ্যে যতক্ষণ মিক্সিং করতে হয়, এত কাহিনী করতে করতে দেখা যায় হয়তো অয়েল উড়ে চলে যায়, যেহেতু এখানে ভোলাটাইল থাকে। As volatile oils have a low viscosity as compared to fixed oils, they require comparatively large quantity of gum for emulsification. এবং এই ক্ষেত্রে দেখা যায় যে তারা একটু গামটা বেশি পরিমাণে দরকার হয়, কারণ এটাকে যেহেতু তারা হচ্ছে উড়ে চলে যাওয়ার একটা সম্ভাবনা থাকে, কাজে তাদেরকে স্টেবিলাইজ করে রেখে দেওয়ার জন্য বেশি পরিমাণে গাম দরকার হয়। In this method, oil or water is first shaken thoroughly, মানে হচ্ছে যে কোনো একটা ফেজ নিতে হবে, নিয়ে থরলি অ্যান্ড ভিগরাসলি উইথ দ্য ক্যালকুলেটেড অ্যামাউন্ট অফ গাম, যে কোনো একটা ফেজ নিয়ে হচ্ছে গামের সঙ্গে থরলি শেক করতে হবে। Once this has emulsified completely, the second liquid, তখন আরেকটা যেটা আছে ওইটাকে is then added all at once, and the bottle is again shaken vigorously to form the primary emulsion. More of water is added in small proportions with constant agitation after each addition to produce the final volume. আচ্ছা, স্টেবিলিটি। ম্যাম হ্যাঁ, আর কথা আর আর পারা যাচ্ছে না নাকি? না ম্যাম, অনলাইন তো। বাকিরা কি বলো? আর যদি না পারা যায়, আমি আসলে ভ্যাকেশনের আগেই শেষ করতে চাচ্ছি, তাহলে সেক্ষেত্রে কি তোমরা আমাকে আরেকদিন টাইম দিবা? জি ম্যাম, আজকে আর না পড়ালে বেটার হয় ম্যাম। আচ্ছা, তাহলে তোমরা বলো কবে টাইম দিতে চাও, কিন্তু ভ্যাকেশনের আগে দিতে হবে আর কি, ভ্যাকেশনের আগে এই চ্যাপ্টারটা শেষ করতে চাচ্ছি। আচ্ছা, দেখি আর কয়টা স্লাইড বাকি। 109, 99, মানে আর 10টা স্লাইড। ম্যাম ভ্যাকেশনের আগে তো আমাদের অফ নাই আর। আচ্ছা, তাহলে কি তোমরা নিজেরা পড়বা? কারণ এটা আসলে খুব, মানে আমি জানি না তোমাদের কি কঠিন মনে হচ্ছে। না ম্যাম, আচ্ছা, না ম্যাম, ম্যাম আমরা নিজে নিজেরা পড়ে না কোনো পড়ি ম্যাম। সমস্যা হলে আপনাকে বলবো এনে। তাহলে এটাই করো যে তোমরা হচ্ছে নিজেরা দেখো, দেখে তারপর যদি তোমাদের কোনো প্রবলেম থাকে তাহলে ভ্যাকেশনের পরে আমরা ডিসকাস করলাম। ভ্যাকেশনের পরেও তো ইন কোর্সের আগেও তো ক্লাস পাবো, ঠিক আছে? জি ম্যাম। ওকে, খুব বেশি কিছু নাই, জাস্ট অ্যাট এ গ্লান্স দেখা যায় স্টেবিলিটিটা কিরকম, মানে কিভাবে ইমালশনকে আমরা ডিস্টেবিলাইজ করতে পারি,
ঠিক আছে, ইমালশন বানাইলাম, এখন আমাদের কোনো কাজে দরকার হলো যে আমরা ডিস্টেবিলাইজ করব, তখন কিভাবে করতে পারি বা কি কি কারণে হয়, সেই কারণগুলো এখানে আছে। তারপর হচ্ছে ফাইনালি মাইক্রো ইমালশনটা আছে। তোমরা একটু দেখো যদি তোমাদের কোনো মাইক্রো ইমালশন ইমালশনের মধ্যে কম্প্যারিজন, মাইক্রো ইমালশন, আচ্ছা এই জিনিসটা হয়তো তোমাদের নিজেদের বুঝতে পারবা কিনা, আই এম নট শিওর, তোমরা দেখো। ঠিক আছে, তারপরে যদি প্রশ্ন থাকে তাহলে আমরা হচ্ছে নেক্সট ভ্যাকেশনের পরে তারপর আমরা ডিসকাস করব। কিন্তু প্লিজ দেখো, কারণ এই জিনিসগুলো আমি কিন্তু ইন কোর্সে দিব, যেগুলো পড়াই নেই ডাজন্ট মিন যে দিব না, পড়াই নাই বিকজ তোমরা থামতে বলছো। ঠিক আছে, জি ম্যাম। হ্যাঁ এটা আমাকে